আমরা ওই টেমপ্লেটটাকে আমরা আজকে একদম মানে বেসিক্যালি এটাকে শুধু বোঝার জন্য যে আমরা আসলে কেন রিয়াক্ট ইউজ করব, ঠিক আছে, শুধু এই ভিজুয়ালাইজেশনটা আনার জন্য আজকে আমরা এই সিম্পলি টেমপ্লেটটাকে এটাকে আমরা নর্মাল যেভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে করি সেভাবে আগে করব, ঠিক ভাই আছে। কোন ভাই? বলেন ভাই। ভাই এটা রেকর্ড রাখেন, মানে আপনি বৃষ্টির তো নেটওয়ার্কের ইস্যু। ঠিক আছে ভাই। আচ্ছা, আগের দিন আপনাদের হচ্ছে সুমিত ভাই কি দেখাইছিল? আগের ক্লাসে কি দেখাইছিল? রিয়াক্ট সাধারণত কিভাবে কাজ করে তারপরে হচ্ছে কিছুটা স্টেট দেখাইছিল ভাই। সিমিলার লেভেল না হয়ে যায়, মানে রিয়াক্ট কিভাবে কাজ করে সেটা দেখাইছিল, একটু এক্সপ্লেন যদি করতেন, মানে কিভাবে কাজ করে মানে। মানে হচ্ছে যে যে কম্পোনেন্টে ভাগ করা, তারপরে হচ্ছে যে কম্পোনেন্টটাকে কিভাবে কি স্টেটফুল করা, এরকম হইতেছে কি জিনিসপাতি আর কি। আচ্ছা, এমনি র প্রজেক্ট দেখাইছিল কোনো? ওইরকম র না, মানে না মানে হচ্ছে যে আমি সিম্পল কথা, আমি হচ্ছে এটারে একদম র ভাবে করবো, HTML CSS এ করবো, এরকম কি দেখাইছে কিনা? না ভাই। আচ্ছা তাইলে না এত টিপ দেয় ঠিক নাই। আছে। আচ্ছা, আগে হচ্ছে আমি আপনাদের আবারও বলছি ভাই, আমাদের অত তাড়াহুড়া নাই, আমরা আস্তে আস্তে এগোই। সেটা হচ্ছে এই সেম জিনিসটাকে আমি প্রথমে র ভাবে করব। আমি অনেস্টলি বলতেছি, এটা নিয়ে আমি এখনো টোটালি কাজ করে নাই, একটু আগে টেমপ্লেটটা কপি করে নিয়ে আসছি, আপনাদের সামনে ইরর খাবো, বাগ ফিক্স করব, সবকিছু করব, ঠিক আছে। কারণ অত সময় হবে না আলাদা করে করার, ঠিক আছে। তার মানে এইটা প্রথমে র ভাবে করব, র ভাবে করার পরে দেখব যে আমাদের কি পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে, তারপরে সেম জিনিসটাকেই আমরা রিয়্যাক্টে কনভার্ট করব। তখন বুঝতে পারবো আসল মজা, যে আসলে রিয়্যাক্টে করাটা কতটা সহজ, ঠিক আছে। আচ্ছা, এইটার জন্য আমি একটু কমপ্লেক্সিটি আনার জন্য যেমন কাজগুলো করব, এই ডাটাগুলো আমি সার্ভার থেকে আনবো। তার মানে মাঝখানে আমরা একটা এপিআই কলও করব, রেকর্ডিংটা অন করে। ঠিক আছে। মাঝখানে এখানে হচ্ছে আমি কি করব, এপিআই কলিং সিস্টেমটাও আনবো, এবং আরো মোটামুটি ডিজাইন, মানে প্রয়োজন হইলে এই র ভাবে করতেই আমাদের হয়তোবা 2 দিন বসেও কাটাই দিতে পারি, বাট করার ট্রাই করি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এই ইউআইটা দেখায়, যে ইউআইটা আমি আগে ফাংশনালিটিটা বলি। ফাংশনালিটিটা এমন হবে, এখানে একটা টোটাল প্রাইস আছে, ঠিক আছে, এখানে কিছু একটা টাকা থাকবে, বাট বাস্তবে এরকম হয় না, বাট বানানোর জন্য আমি এটা করতেছি, আর কিছু না, আমার বাস্তবে এরকম হবে না ওয়েবসাইট। এখানে একটা টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, আর এই প্রোডাক্টের একটা প্রাইস আছে 150 টাকা করে। এখানে অ্যাড টু কার্ড, এই অ্যাড টু কার্ডে ক্লিক করলে আমি কোনো কার্ডে টার্ডে অ্যাড করব না, আমি জাস্ট এই প্রাইসটাকে এখানে বৃদ্ধি করব। মানে এটা কোনো বাস্তব লজিক হতে পারে না, বাট তারপরে আমাদের ফাংশনালিটি আমরা যেটা আর কি করতে চাচ্ছি। তার মানে এখানে আছে 150, ইনিশিয়ালি 0 থাকবে, এখানে যদি একবার ক্লিক করি 150 হবে, দুইবার ক্লিক করলে 300, তারপরে 4বার ক্লিক করলে 600 হবে। বুঝতে পারছি ফাংশনালিটিটুকু, শুধু এইটুকু। আর এখানে একটা লাভ বাটন আছে, এখানে ক্লিক করলে এইটা মানে এইটা বোঝাবে যে এটা সেভ করা, মানে এটা এই জিনিসটা চেঞ্জ হয়ে এখানে দেখা যাচ্ছে এটা ফুল হয়ে যাবে, ফুলফিল হয়ে যাবে। এইটুকু ফাংশনালিটি বুঝতে পারছি নাকি বুঝি নাই আমাদের, মানে স্কোপটুকু, জি কাজের স্কোপটুকু। তার মানে আমি যদি এইটাই ক্লিক করি এইটা বাড়বে, এইটা ক্লিক করলে এটা বাড়বে, এখানে ডিক্রিজ করার কোনো অপশন নাই, ঠিক আছে। চাইলে আমরা ডিক্রিজ করার একটা অপশন রাখতে পারি, বাট আপাতত রাখি নাই, ঠিক আছে। কোনো মানে বাড়াইতেই পারবো, বাট ডিলিট করতে পারবো না, এইটুকুই, ঠিক আছে, জাস্ট এটুকুই। এখন আমরা এখানে কমপ্লেক্সিটি বাড়ানোর জন্য আমরা একটা সার্ভার ইউজ করব, যে ডাটাগুলো অলরেডি সার্ভার থেকে আসবে, ঠিক আছে। এখন যদি এটা সার্ভার থেকে আনতে হয়, তাহলে আমরা একটা জেসন সার্ভার রেডি করব। আমি এই প্রজেক্টটা এখানে আছে, +3, এখানে আমি একটা
সার্ভার নামক আমি একটা ফোল্ডার বানাচ্ছি, এখানে আমার একটা সার্ভার থাকবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি যেহেতু সার্ভার বানাবো না, আমরা একটা ফেক সার্ভার ইউজ করব। সেক্ষেত্রে আপনাদের দেখানো হয়েছিল জেসন সার্ভার বলে একটা জিনিস আছে, জেসন সার্ভার, এটা নাম জানি। জি ভাই। জি ভাই। আচ্ছা, এটা দিয়ে আমরা একটা ফেক জেসন সার্ভার তৈরি করব। তার মানে এই যে হচ্ছে জেসন সার্ভারের npm এর প্যাকেজটা, এটা যদি ইউজ করতে হয়, যেহেতু আমার npm ইউজ করতে হবে, তার মানে আমার একটা নোড প্রজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমবার আমার কি করতে হবে, এটা ইনস্টল করতে হবে npm দিয়ে। আর npm দিয়ে যদি আমার কোনো প্যাকেজ ইনস্টল করতে হয়, তাহলে অবশ্যই আমার প্রজেক্টটা নোডের প্রজেক্ট হতে হবে, ঠিক আছে। যেহেতু বিএস কোডে অ্যাড আছে, এখানে দুইটা ফোল্ডার, কেউ আচ্ছা আমি একটা কাজ করে ফেলি, এখানে সার্ভার, এখানে হচ্ছে ক্লায়েন্ট, CLIENT। ভাই জেসন সার্ভারের কাজটাকে একটু অল্প করে বলবেন? হ্যাঁ, আমি করানোর সময় দেখা দিচ্ছি। ক্লায়েন্টের ভিতরে এই ফোল্ডারটা নিলাম, মানে দুটো সেপারেট করে ফেলি, ইমেজটাকে রাখলাম, আচ্ছা ঘটনা তো উল্টোভাবে ঘটাইছি, দাঁড়ান, কমপ্লেক্সিটির ভিতরে না যে এখান থেকে করে আসি। স্টাইল এটার ভিতরে ঢুকবে, ক্লায়েন্টের ভিতরে ইমেজ, এটা বলে ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকে গেছে ইন্ডেক্স ফাইল। এই হচ্ছে প্রজেক্ট ফোল্ডার, এই হচ্ছে জিনিস, এগুলো বাদ। এখান থেকে হচ্ছে ক্লায়েন্ট, এটা ইন্ডেক্স ফাইল, এটা সার্ভার অলরেডি রান আছে, আমি এইটারে নতুন করে রান করে ফেলি, এটাকে রান করলাম, এটা ওপেন হয়েছে, এটা বাদ। এরপরে এইখানে আমার এই ফোল্ডারের ভিতরে, ঠিক আছে, সার্ভারের ভিতরে আমার একটা প্রজেক্ট, নতুন নোড প্রজেক্ট লাগবে, যেহেতু npm এর প্যাকেজটা ইউজ করব। তার মানে আপনি একটু ভালোভাবে একটু খেয়াল করেন, আমি টার্মিনালে কোন ফোল্ডারের ভিতরে আছি, ক্লাস 3, এই যে ক্লাস 3, তার ভিতরে দুইটা ফোল্ডার, একটা ক্লায়েন্ট একটা সার্ভার। তার মানে আমি নোডের প্যাকেজটা আমি এখান থেকে ইউজ করব। তা আমি একটা কাজ করি, আমি আমার টার্মিনালটা এখান থেকে আরেকটা নিতে পারি, অথবা সেম টার্মিনালটাকে কিভাবে স্প্লিট করা যায়, এই যে দেখেন এখানে স্প্লিটে গিট ব্যাশটাকে স্প্লিট করলে দুই পাশে দুইটা টার্মিনাল হয়েছে, ঠিক আছে। এটারে আমি ক্লিয়ার, এই পাশে আমার দুইটা টার্মিনাল, এই পাশে একটা টার্মিনাল, এই পাশে একটা টার্মিনাল, জাস্ট এটা আপনি আপনার মতো করে দুটো বানালেন, কোনো সমস্যা নাই। আমি ডান পাশের টার্মিনালটা দিয়ে সিডি দিয়ে আমি চলে যাব সার্ভার ফোল্ডারে, তেমন পারফেক্টলি সার্ভার ফোল্ডারে আছি। এখন এইদিকে একটু তাকান, এই জায়গাটায় তাকায় থাকেন, আমার যদি কোনো নোডের প্রজেক্ট তৈরি করতে হয়, তাহলে আমাকে এখানে লিখতে হয় npm init yes, ঠিক আছে, এটা হচ্ছে আমি এটা দিতে হবে, ইয়েস, এটা দিলে আমার এখানে একটা প্যাকেজ ডট জেসন তৈরি হবে, ঠিক আছে। এবার আমি এটাকে ক্লিন করে নিলাম, এরপরে এখানে গেলাম, এরা বলতেছে যে আপনি প্যাকেজটা ইনস্টল করেন, প্যাকেজটার কোডটা কপি করলাম, কপি করার পরে টার্মিনালে গেলাম, এখান থেকে পেস্ট করে দিলাম প্যাকেজটা, ওইটা ইনস্টল হচ্ছে, ঠিক আছে। ইদানিং কেন জানি আমার নেটের এই টার্মিনাল দিয়ে সবকিছু ইনস্টল হতে সময় লাগতেছে, ঠিক আছে। এরপরে আচ্ছা আচ্ছা এরপরে এখানে গেলাম, জাস্ট নোডের প্যাকেজটা বা কিবোর্ডের শব্দ অফ করে রাখেন, এখানে নোডের প্যাকেজটা নিলাম, নেওয়ার পরে এটা ইনস্টল করতে বলছে, ইনস্টলটা করে ফেলছে, ঠিক আছে। ভাই ইয়ের রেকর্ডটা অন করুন। এরপরে ওরা কি বলছে, ক্রিয়েট এরকম একটা ফাইল বানাতে বলছে, ডিবি নামে, যে কোনো নামে বানানো যায়,
আমি এই নামেই বানাই, ওরা যেহেতু এই নামে বানাতে বলছে, এটা যে কোনো নাম দিলেই হবে, কোনো সমস্যা নাই। আমি এখানে গেলাম, এই যে রুট জায়গাটায়, ঠিক আছে, এই যে এইটার রুটে, একদম রুটে এখানে বলছে একটা ফাইল বানাতে, db.json বানালাম। এরপরে ওরা কি বলছে, ওইটার ভিতরে এই কোডগুলো নিয়ে পেস্ট করান, নিলাম কোডগুলো নিয়ে এটার ভিতরে পেস্ট করে দিলাম। এরপরে ওরা আর কি কি বলছে, এরপরে বলছে ভিউ করার জন্য আপনি আপনার সার্ভারে npx এটা রান করবেন। এই যে বলছে প্রেস ইট টু জেসন সার্ভার CLI দিয়ে এটা করতে বলছে। এবার আমি এখানে যাব, আমার এখানে যে এই টার্মিনালটাতে এটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এরকম করে লোড হয়েছে। এবার বলছে আপনি এই লোকাল হোস্ট এইটাতে যান, এটাতে যদি আমি ক্লিক করি বা এটা এখান থেকে আমি কপি করে নিয়ে গেলাম, এটাকে কপি, আমি যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমি অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, আমার পোস্টে গেলাম, পোস্টের গুলো পাচ্ছি এখানে পোস্ট। এবার দেখার বিষয় হচ্ছে, মানে এটা কিন্তু একদম সার্ভারে এপিআই কলের মাধ্যমে আসবে। এবার এখানে কয়েকটা সেকশন আছে, পোস্ট, কমেন্টস, প্রোফাইল, তার মানে ওইখানে এই সেম জিনিসগুলোই দেখাচ্ছিল। এই যে যদি আমি ব্যাকে যাই, এই যে পোস্ট, কমেন্ট, প্রোফাইল, তা আমার এখান থেকে শুধুমাত্র এটা দরকার নাই, যেটা যেটা দরকার নাই এটা বাদ দিয়ে দিলাম, কমেন্টটা দরকার নাই বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, তার মানে এটা হচ্ছে আমার পাথ হবে। এখন আমি আমার প্রজেক্টে দেখি, আমাদের প্রজেক্টে এখানে কি কি আছে। এখানে এইগুলোকে আমরা কি বলতে পারি, এইগুলোকে ফুড, ঠিক আছে, ফুডস, এগুলো প্রত্যেকটা ফুডস নামে নাম দিতে পারি। তার মানে আমি এই জায়গায় এটা হচ্ছে ফুডস, ফুডস। এবার প্রত্যেকটা ফুডের এক একটা এখানে 1 2 3 এরকম করে আছে, তাহলে এটা 1, এটা 2, এটা মানে আইডি। এখন দেখার বিষয় হচ্ছে, আপনি আপনার এই ইউআইটার দিকে তাকাবেন, এইখানে এইটুকু ডাটার এখানে প্রত্যেকটা কার্ডের সাথে কোন কোন জিনিসের অমিল আছে এটা একটু তাকান। প্রথমত অমিল মানে যেগুলো কমন না, মানে যেগুলো আমার ডাটাবেস থেকে মানে আলাদা হতে পারে, এই কার্ডের চেহারার ক্ষেত্রে এই কার্ডের চেহারার কি কি জিনিস অমিল আছে একটু বলেন তো ভাই। নাম, প্রাইস, কি কি জিনিস আছে, নাম, ছবি, নাম, ছবি, তার মানে প্রাইস, ছবি। নামটা, তার মানে নামটা প্রত্যেকটার জন্য আলাদা, তার মানে এখানে একটা টাইটেল, তার মানে টাইটেলটা আমি প্রথমটা এটা কপি করে নিলাম। জাস্ট এই ডাটাগুলো আমি সার্ভার থেকে নিব, তাই আগে থেকে সার্ভারে কি কি ডাটা থাকবে এটা আমি এখানে সেভ করতেছি। এইটা আর কি আছে, টাইটেল গেল, ডেসক্রিপশন, তার মানে এই ডেসক্রিপশনটাও আলাদা হবে, তার মানে এখানে ডিইএস, এটার ভিতরে আমি ডেসক্রিপশন অ্যাড করলাম, নিচেরটা বাদ দিয়ে পরেগুলো পরে সেট করব। আচ্ছা ডেসক্রিপশন, এরপরে আর কি কি চেঞ্জ আছে ভালো করে তাকান তো, এই কার্ড এক একটা কার্ডের সাথে কি কি ডাটা ডিফারেন্স হতে পারে, ইমেজটা, প্রাইসের শুধু। তারপরে একটা ইমেজের ডিফারেন্স হতে পারে, কারণ প্রত্যেকটা কার্ডের ইমেজ আলাদা। এখন ইমেজের জন্য তো আমার ইউআরএল লাগবে। আচ্ছা এইখানে দেখেন এই কোডগুলো কিন্তু আপনার ইসে লিখতে হবে, মানে জেসনে লিখতে হবে, জেসন ফরম্যাটে, ঠিক আছে। আপাতত আমি এটাকে একটু ব্ল্যাঙ্ক রাখি। আচ্ছা গেল। এরপরে আর কি কি জিনিসের অমিল আছে একটু দেখেন তো। প্রাইস, প্রাইস আছে দুইটা, নিচেরটা এটার নাম দিতে পারি টোটাল প্রাইস, তাহলে টোটাল প্রাইস প্রত্যেকটার ক্ষেত্রে কি আলাদা না? হ্যাঁ। এরকম ভাবে হ্যাঁ। দেখে আপনার কিন্তু ডাটাগুলো বের করে ফেলতে হবে, যেখান থেকে ডাইনামিক ডাটা কি কি, ডাইনামিক ডাটা মানে যে ডাটাগুলো চেঞ্জ হয়, যেমন এই কার্ড আর এই কার্ড সম্পূর্ণ দেখতে চেহারা আলাদা, শুধু ডাটাগুলো আলাদা, এবং কোন কোন ডাটা আলাদা সেই ডাটাগুলোই আমি সার্ভার থেকে বের করব, মানে সেগুলো সার্ভারে স্টোর করব। তারপর এটার নাম দিলাম টোটাল প্রাইস, ঠিক আছে। তারপরে ভাই উইশ লিস্ট আছে। এই ভাইডি এডিটটা এনে দাও। ওকে, এখানে একটা একটা করে বের করি আমরা। টোটাল প্রাইস, আপাতত টোটাল প্রাইস আমি আচ্ছা। এখানে দিয়ে রাখলাম 5000 বা 500, ভাই এইগুলি সার্ভারে কেন রাখতেছে? কারণ বাস্তবে ডাটাগুলো কখনোই এরকম
কোডের ভিতরে থাকবে না, বাস্তবের এই ডাটাগুলো অন্য কোনো সার্ভার থেকে আসবে। এই ডাটাগুলো ওই কখনোই ব্যাকএন্ড থেকে ব্যাকএন্ড থেকে আসবে। ঠিক আছে, এই জন্য আমরা একটা ফেক ব্যাকএন্ড বানাচ্ছি যাতে করে আমাদের এপিআই কলটাও শেখা হয়ে যায়। ঠিক আছে, তবে এপিআই কল শেখার আগে যেহেতু আপনারা ফুল স্ট্যাক করবেন, আপনারা একটা বড় প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে ভাই কি কি ডাটা সার্ভার থেকে আসবে বা কি কি ডাটা সার্ভারে রাখা প্রয়োজন। এই জন্যই আমি এখানে ডিফারেন্সিয়েট করে দেখাচ্ছি যে কোন কোন জিনিস আনকমন, মানে প্রত্যেকটা শেপের সাথে এই কার্ডের সাথে এই কার্ডের কোন কোন জিনিস কমন না, মানে চেঞ্জ হবে, ভেরিয়েবল কোন কোন জিনিস চেঞ্জেবল। যেমন প্রত্যেকটা টাইটেল আলাদা, প্রত্যেকটার কি ডেসক্রিপশন আলাদা, প্রত্যেকটা টোটাল প্রাইসও আলাদা হবে। আচ্ছা, আর কি কি? এই প্রাইসটা, এই যে প্রাইস, তাহলে এই প্রাইসটা কি সবার ক্ষেত্রে সমান হবে? সব কার্ডে না প্রত্যেকটা অবশ্যই ফুডে, আলাদা। তার মানে আলাদা হবে। তার মানে এটাও আমার কোথা থেকে আসবে? সার্ভার থেকে। প্রাইস, আপাতত এটার প্রাইস দিয়ে দিলাম 100। আর কি কি হতে পারে ভালো করে দেখেন। এই বাটনটা কি সবার ক্ষেত্রে আলাদা নাকি একই? একই। তার মানে এইটা আমার সার্ভারের প্রয়োজন নাই, এটা আমার স্ট্যাটিক। ঠিক আছে, এটা ডাইনামিক করার প্রয়োজন, কারণ বাটনটা অলওয়েজ সবার ক্ষেত্রে সেম। ঠিক আছে, আর কি কি হতে পারে ভালো করে তাকান। উইশ লিস্টটা হইতে পারে, মানে ওই উইশ হার্টটা। লিস্ট, এই উইশ লিস্ট এটা হতে পারে, কারণ এটা তো চেঞ্জেবল, মানে যে ডাটাটা চেঞ্জেবল এটাতে ক্লিক করলে একবার কি হবে, একবার উইশ লিস্টে অ্যাড আছে নাই, তার মানে এটাকে আমি কি করতে পারি, এটা হচ্ছে এটার নামটা দিতে পারি ইজ ফেভারিট, মানে এটাকে ফেভারিট কিনা, ইজ ইজ তাহলে এই ডাটাটা কি হবে, স্ট্যাটিক করা প্রয়োজন নাকি ট্রু ফলস বলেন তো? বুলিয়ান। ট্রু ফলস, কারণ হয় এটা সে ফেভারিটে অ্যাড করছে না হলে করে নাই, তার মানে এটা ট্রু অথবা ফলস হবে। Football. আর কোনো কিছু নেই, তার মানে আমি আপাতত, আচ্ছা ইমেজের, আমার ইমেজটা দরকার, আমি ইমেজটাকে কোন টেকনিকে ইউজ করব এখানে। আপাতত আমি হচ্ছে এই যে কোড বেসটা আছে, সরি, এই কোড বেজের এখানে যাই, ক্লায়েন্ট ফোল্ডারের ভিতরে HTML ফাইলে আমি আবারও বলতেছি, আমি কিন্তু কমপ্লেক্সিটি অ্যাড করার জন্য এই কাজটা করতেছি। তার মানে আমি এইটাকে, এটা তো লগো, এটা লাগবে না, এইটা ইমেজ, ভাই আরো নিচে নিচে ভাই আরো। কোনটা? এটাই তো, এটা হচ্ছে আপনার প্রোফাইলের, মানে ন্যাপারের এটা। ওটাই আবারটা, হ্যাঁ হ্যাঁ, উইশ লিস্ট, কার্ড লিস্ট, এই যে পাইছি। তার মানে এই ডাটাটা এখানে আসবে। আমি জাস্ট এটা হার্ড কোডেড করতেছি, বাট বাস্তবে এরকম হবে না। আমি এখান থেকে জেসন ফাইলে ইমেজের ভিতরে ইউআরএলটা এইভাবে বসাই দিলাম। ঠিক আছে, এবার আমি আমার এরকম করে, যদি আমার কার্ডে প্রোডাক্ট থাকে হচ্ছে কয়টা, 3টা, তাহলে এরকম করে আরেকটা বানাইলাম। বাস্তবে কি ইমেজটা কি লিংক আকারে আসবে? এখানে একটা ইউআরএল থাকবে, এখানে http.com হাবিজাবি সব থাকবে। ঠিক আছে, এবার যদি আমার সার্ভার ক্রাশ করেছে কেন, সার্ভারের কোথায় কি করলাম, অফ করে দিই তো। আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। আমি আমার ইসে যাই, পোস্টিং এ এখানে যাই, হিট করি একটা ফুড সেট, মানে আমার ডাটা আসতেছে, মানে মোটামুটি আমরা সার্ভার রেডি করে ফেলছি। এবার ডাটাগুলো এখানে অ্যাড আছে এই সার্ভার থেকে, আর সার্ভারটা কিন্তু অবশ্যই আমার কি করতে হবে, রানিং থাকতে হবে, সার্ভার অলরেডি রানিং, তার মানে এই ফোল্ডারে আমার কোনো কাজ নাই। এবার আমরা ইউআই এর দিকে মনোযোগ দিব, এটারে নিচে করে রাখি, এটা নিচে করে রাখি, এটা এরকম করে থাক। এবার ইউআই এর দিকে যদি তাকাই, ইউআই তে হচ্ছে স্টাইল ফাইল আছে এখানে, আর যেহেতু আমরা এখানে জাভাস্ক্রিপ্ট কোড অ্যাড করব,
আমার এখানে আরেকটা জেএস ফাইল লাগবে, app.js। এবার app.js ফাইলটাকে আমাকে অবশ্যই ইন্ডেক্স ফাইলের সাথে কানেক্ট করতে হবে। একদম সবার শেষে বডি ট্যাগের উপরে এখানে স্ক্রিপ্ট দিয়ে এটাকে অ্যাড করে রাখি। আর এটা আসলে পারফেক্টলি কানেক্ট হয়েছে কিনা একটা console.log দিয়ে টেস্ট করে দেখব। আর এটা তো অলরেডি সার্ভারে রানিং আছে, অলরেডি রানিং। এটাকে অ্যাড করে আমরা এখানে দেখি, হ্যাঁ কনসোলে প্রিন্ট হচ্ছে। তার মানে আমার জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড আছে। এবার আমরা চিন্তা করব ইউআই দিক থেকে কিভাবে করা যায়। প্রথমত সেম প্রজেক্টটা আমরা হচ্ছে নরমালি করব জাভাস্ক্রিপ্ট দিয়ে, তারপরে আমরা পরবর্তীতে এটা রিঅ্যাক্টে কনভার্ট করব। তাহলে এখানে প্রথম কাজ, আচ্ছা এখানে আরেকটা ডাটাবেজে একটা জিনিস অ্যাড করা উচিত ছিল। এইটা আসলে এনার ইউআইটা দেখেন, ইউআইটা দেখে আপনি একটা ধারণা নিতে হবে। এখানে ইনি একটা ক্যাটাগরির নাম দিছে, এটার নাম কি পড়েন তো, নাম কি? Popular right now. তার মানে এই প্রোডাক্টগুলো বা এই খাবারগুলো পপুলার নাকি পপুলার না, এইটাও কি একটা ডাটা না? হ্যাঁ কারণ বাস্তবে এই প্রোডাক্টে অনেক প্রোডাক্ট থাকতে পারে, মানে এরকম অনেক ফুড থাকতে পারে। কোনো ফুড তো পপুলার হতেও পারে, আবার কোনো ফুড পপুলার নাও হতে পারে। বুঝছি? মানে এটা তো ভাই অর্ডারের উপর ডিপেন্ড করবে যে কতগুলো বেশি অর্ডার, যেগুলোর বেশি অর্ডার সেগুলো তো বেশ পপুলার, তাই না? তার মানে আমরা চাইলে Changeable. চেঞ্জেবল। তার মানে এই ডাটাটাও আমরা যেহেতু করতেছি একবারে সব কিছু চিন্তা নিয়েই করি, ঠিক আছে, যাতে করে একটা প্রজেক্ট দেখে মোটামুটি অনেক কিছু আইডিয়া যেন আসে। তার মানে এখান থেকে আমার মাথায় আসছে, তার মানে এইটাকে আমরা কি নাম দিতে পারি? দেখেন এই নামগুলো আমার দরকার। তার মানে ওইটা কি পপুলার নাকি পপুলার না? তাহলে এইটাকে কি বলতে পারি? কি এমন একটা টাইটেল দিয়ে বলা যায়? ব্রেন স্টর্মিং করেন, নিজেরা আলোচনা করেন। কি এমন একটা ইজ পপুলার, ট্রু অথবা ফলস? অথবা এরকম না করে আমরা দেখেন এরকম করা যায় কিনা, মানে আমি হচ্ছে আপনাদের মাথা থেকে বের করতে চাচ্ছি চিন্তাধারা, ঠিক আছে? আমি যদি এখানে তো বাস্তবে এরকম করে আরো ক্যাটাগরি থাকবে ফুডের, এইটাকে আমি ক্যাটাগরি হিসেবে নাম দিতে পারি না? ক্যাটাগরি এটা পপুলার ক্যাটাগরির প্রোডাক্ট। অথবা এটা ক্যাটাগরিতে যদি আমি অ্যাড করি, এটা পপুলার ক্যাটাগরি। এটা হচ্ছে ডাটাবেস ডিজাইনের উপর এই চিন্তাধারা আসে যে আসলে আপনি কিভাবে ডিজাইন করবেন। আবারও বলতেছি ভাই, ফন্টেন্ট ডাজন্ট ম্যাটার, অ্যাপ্লিকেশনের ফন্টেন্ট কিছু না, সমস্ত লজিক সমস্ত চিন্তা ভাবনা ভাই ওই ডাটাবেস কেন্দ্রিক। ডাটাবেস যার যত সুন্দর, অ্যাপ্লিকেশন তত সুন্দর। আচ্ছা আমরা কমপ্লেক্সিটিতে না যে আমি এটাকে ওই ইজ পপুলার নামে একটা বা এটা বাদই দিলাম, আমি আপাতত রাখলাম না, শুধু কনসেপ্টটা দিয়ে রাখলাম, ঠিক আছে? এখানে আরো একটা ফিল্ড অ্যাড হওয়া প্রয়োজন, বাট আমার আজকের জন্য এটা লাগবে না, কারণ আমার ফাংশনালিটিতে এটা নেই, নাহলে আরো বেশ কমপ্লেক্স হয়ে যাবে না। আচ্ছা এবার একটু আসি, এখানে আসি। এবার আমি এখানে যদি তাকাই, প্রথমবার আমার কাজ কি? আমার ওয়েবসাইটটা লোড হবে, ফার্স্ট টাইম আমার ওয়েবসাইটটা লোড হবে, লোড হয়ে এই কার্ডগুলো বা এই প্রোডাক্টগুলো দেখাবে। তাহলে ফার্স্ট টাইম যখন লোড হবে তখন আমার কি করতে হবে একটু নিজেরা চিন্তা করেন তো, স্টেপ বাই স্টেপ। প্রথমে কি করতে হবে? প্রোডাক্টের ডাটা ফেচ করতে হবে না? প্রোডাক্টের ডাটা আগে ফেস করতে হবে, তারপরে এগুলো আমাকে দেখাতে হবে ইউআইতে। এই হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে এখানে আমার প্রথম স্টেপ কি? ডাটা কি করা? ডাটাগুলো সেট করতে হবে। ডাটা ফেচ করা প্রয়োজন, ঠিক আছে? কারণ ডাটা ফেচ না করলে আমার প্রবলেম, ঠিক আছে? তাহলে এখানে দেখি আমার ফার্স্ট কাজ হচ্ছে ডাটাগুলো ফেচ করা, প্রথম স্টেপ। ফেচ করার পরে ডাটাটা আমার নিয়ে আসতে হবে এখানে, প্রথম কাজ। ডাটা এখানে নিয়ে আসতে হবে, কোথা থেকে নিয়ে আসতে হবে? সার্ভার থেকে। তার মানে আমার এখানে ফেচ করার কোনো একটা লজিক লিখতে হবে, ঠিক আছে? এখন ডাটা ফেচ করাটা, এইটা তো আপনি এখানে একটা ফাংশন লিখতে পারেন,
মনে করেন প্রথমে আমি লিখলাম একটা ফাংশন, এখানে মনে করেন ডাটা ফেচ, ডাটা ফেচ F86 ডাটা ফেচ, মানে নামটা এমন একটা মিনিংফুল দেওয়া উচিত যেটা আসলে কাজে লাগবে। একটা কমন নাম দিতে হবে যে নামটা আমি সবসময় ইউজ করতে পারবো। এমন কি নাম হতে পারে বলেন? এমন কি নাম দেওয়া যেতে পারে? ডাটা ফেস, প্রোডাক্ট ফেস, কি ফেস বলেন? ডাটা ফেচি ঠিক আছে। ডাটা ফেস। আচ্ছা, এখানে ডাটা ফেসটা আমি করব। তাহলে ডাটা ফেস করার সময় আমার এখানে আমি এই ফাংশনটাকে আমি অ্যাসিং ফাংশন করে নিতে পারি, তাহলে আমার ফেস কল করাটা সহজ হবে। অ্যাসিং, আর এখানে তাহলে আমি অ্যাওয়েট ইউজ করতে পারবো। এখানে আমার জাভাস্ক্রিপ্টে অর্থাৎ যে এপিআইটা আছে ফেচ এপিআই, এই ফেচ এপিআইতে আমাকে ইউআরএলটা দিতে হবে। আমাদের ইউআরএল কোথায়? এই জায়গাটায় বসালাম। এরপরে এটাকে আমি কনস্ট্যান্ট রেসপন্স PONSE রেসপন্স ইজ ইকুয়াল টু এটাতে রাখলাম। আচ্ছা, এরপরে এই রেসপন্সটা কি করতে হবে বলেন, কথা বলেন। আপনারা বলবেন ভাই, আমি করব। ডাটা নিয়ে আসতে হবে, জেসনে কনভার্ট করতে হবে। জেসনে কনভার্ট করতে হবে, তার মানে এখানে আমি কনস্ট্যান্ট ডাটা ইজ ইকুয়াল টু রেসপন্স ডট জেসন, তারপরে এটাও অ্যাওয়েট করতে হবে কারণ এই কাজটা করতেও আমার সময় লাগবে, তাই আমি মেইন এসে করব না, পরবর্তীতে করব। এরপরে কনসোল ডট লগ ডাটা করব। এই কোডটা যদি রান করি আমি, আমার এইখানে আমার ডাটা ফেস হচ্ছে কিনা দেখতে হবে, ডাটা ফেস আদৌ কি হয়েছে কিনা। যেহেতু এটা ফাংশন, এটাকে অবশ্যই আমাকে কি কল করতে হবে? কল করতে হবে। সাকসেসফুলি ডাটা ফেস করে চলে আসছে, তার মানে আমাদের প্রথম স্টেপ ডান। এইটুকু বুঝছি। এই অ্যাপ্লিকেশনটা আমরা অনেকক্ষণ বসে বসে করব, বাট স্টেপগুলো একটু ফলো করেন, আশা করি কাজ দিবে। বুঝতে পারছি ডাটা ফেস করার? আচ্ছা, তার মানে আমাদের যে প্রবলেমটা ছিল, প্রথম প্রবলেমটা ছিল হচ্ছে আমাদের ডাটাগুলোকে ফেচ করা, এবং সেই প্রবলেমটাও আমরা সলভ করে ফেলছি যে ইউআই। এখন প্রশ্ন হলো এই ডাটা ফেচ করাটা, এই ফাংশনটা কি পরবর্তীতে অন্য কোনো, মনে করেন এখানে একটা ডাটা ফেচ করছেন, এই ফাংশনটা কি অন্য কোনো ডাটা ফেচ করার ক্ষেত্রে ইউজ করা পসিবল? হ্যাঁ, পসিবল ভাইয়া। এখন যেভাবে আছে না ভাই, কেন পসিবল না? পসিবল। সব তো একই কারণ সার্ভার এটা তো আমার ইউআরএল আপনার হার্ড কোডেড। ইউআরএলটা হার্ড কোডেড, তার মানে ইউআরএলটা যদি হার্ড কোডেড হয়, তার মানে আমি যতবারই ডাটা ফেস কল করি ততবারই সেম জায়গায় কল হবে, সেম ডাটা পাবো। থিঙ্কিং প্রসেস বাড়ান ভাই, আমি আবারও বলতেছি, ফাংশনালিটি কি দেখাচ্ছে এটা বিষয় না, কোডের ক্ষেত্রে চিন্তা করেন। আমার কাজটা যদি আমি এই এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা যদি আমি এইখান থেকে পাঁচ করি, এখান থেকে পাঁচ করি, আর এখানে যদি আমি ইউআরএলটা প্যারামিটার হিসেবে গ্রহণ করে এখানে পাঠাই দিই, তাহলে এখন আমি কি সুবিধা পাবো? যখন কল করব তখন ভিন্ন ভিন্ন এপিআই এন্ড পয়েন্ট দিব, ভিন্ন ভিন্ন ডাটা কল হবে। বুঝছি নাকি বুঝি নাই? জি ভাই বুঝছি। যেমন আর ওটা দিলে ভাই, কিছু বুঝি নাই থাকে না। কিন্তু। রিটার্ন করতে হবে ভাই। না, সে রিটার্ন পরে আসুক, আমার এখানে কল হচ্ছে কিনা সেটা দেখতেছি। এখানে আমি মনে করেন জেসন প্লেস হোল্ডার থেকে এখান থেকে আরো একটা এপিআই নিলাম, পোস্ট এইটারে নিলাম। এইটারে যদি আমি সেকেন্ড বারে পাঠাই, এখানে যদি পাঠাই, তাহলে দেখেন আমার সেম কোডটা
সেম কোডটা আমি ডাবল বার ইউজ করতে পারতেছি। এটা কি বুঝছেন? তার মানে আমি একই কোড বেস আমার জেসন প্লেস হোল্ডার থেকে ডাটা ফেস করতে গেলে আমার নতুন করে এই কোড লিখতে হবে না। আমি কোডটা লিখেই রেখেছি, শুধু আমার চেঞ্জ কোন জায়গায়, শুধু ইউআরএল টুকু চেঞ্জ, আর যতটুকু চেঞ্জ সেটাকে আমি যদি আর্গুমেন্ট হিসেবে নিতে পারি তাহলে আমার কাজ অধিকাংশ প্রবলেম সলভ। এখন এই ক্ষেত্রে আমি আমার ডাটাটা কি করছি, এক্ষেত্রে ডাটাটা তো এখানে কনসোল লক করে দিয়েছি, তার মানে ডাটাটা কি এখানে কনসোল লক করলে হবে? হবে না, কারণ ডাটাটা এখান থেকে রিটার্ন করে বের করে দিতে হবে। মানে সহজ কথা ভাই, এই যে ফাংশনটা লিখছেন এটাকে মনে করেন আপনার হেল্পিং হ্যান্ড, বা আপনি একজন লোক, কাজের লোক নিয়োগ দিয়েছেন আপনার কাজ করার জন্য। এখন ওই কাজের লোকটা কাজ করে তার বাসায় কি ওই কাজটা, মানে যে কাজটা করতে দিয়েছেন ওই কাজটা করে সে যে ফলাফল পাবে সেই ফলাফল কি আপনার হাতে তুলে দিবে, নাকি ওই ব্যক্তি যে কাজের লোক সে বাসায় নিয়ে চলে যাবে? বাস্তবে কেমন? তুলে দিতে হবে। মানে আমি যে কাজটা তারে করতে দিছি, কাজ কমপ্লিট করার পরে যে আউটপুটটা হবে ওইটা কি ওই কাজের লোক বাসায় নিয়ে যাবে? নাহলে না, কারণ তারে সে যদি বাসায় নিয়ে যায় তাহলে আবার নিয়োগ দিয়ে লাভ কি? সে ফলাফলটা আমাকে দিতে হবে, মানে সে যেন কাজ করে ফলাফল আমার হাতে দেয়, সন্ধ্যার সময় তার আমি টাকা দিয়ে দিলাম, এই নাও তোমার 1000 টাকা একদিনের বিল। ঠিক তেমনি এই ফাংশনটা কি আমাকে কোনো ফলাফল দিচ্ছে, মানে আমার হাতে তুলে দিচ্ছে, নাকি ও ওর পেটের ভিতরে বসে কাজ, মানে কনসোল লক করে দিছে? সাথে নিয়ে যাচ্ছে। তার মানে এই আউটপুট এখানে রাখলে হবে না, এই আউটপুট আমাকে আমার হাতে অর্পণ করে দিতে হবে, মানে রিটার্ন করে দিতে হবে টাকা। তাহলে এখন কি হলো, যেহেতু এই ফাংশন কল করব তাহলে এখানে আমি এই যেহেতু ওই ফাংশনটা কিছু রিটার্ন করে সেটাকে আমি এখানে রিসিভ করতে পারবো। কনস্ট্যান্ট res এটা আমি এটা নিলাম, আর এইটারে এখানে দিলাম। এই সেম প্রজেক্ট দেখাতে আমার মনে হয় 3 দিন লাগবে, তাও লাগুক সমস্যা নাই, বাট কোডের ফাংশনটি বোঝেন কিনা। আর র কোডিং এ মজা পেয়ে গেলে ভাই আপনি দেখবেন রিঅ্যাক্টে এই কাজই করতেছেন, শুধু সিনট্যাক্স বা লেখার জায়গায় স্কোপ আলাদা। আচ্ছা ভাই, ইউআরএলটা যে ভিতরে রাখলে সমস্যাটা কি? ইউআরএল যদি ভেতরে নেই তাহলে তো এই ফাংশন যতবার কল দিব ততবার ওই সেম ডাটা দেবে। এখন কিন্তু দেখেন ফাংশনটা আমি এক এক ধরনের ইউআরএল দিচ্ছি। একবার আমি যে সার্ভারটা বানাইছি এই যে আমার সার্ভার থেকে আমি ডাটা আনতে পারতেছি, আবার জেসন হোল্ডার মানে প্লেস হোল্ডারের সার্ভার থেকেও ডাটা আনতে পারতেছি সেম কোড বেস দিয়ে। বুঝছেন? আচ্ছা, তাহলে না মানে বুঝলে ভিন্ন এখনো ভিন্ন- বলেন। মানে তাহলে কি, মানে আমি যেটা বুঝতে চাইছি, তাহলে ধরুন আলাদা আলাদা পেজে আলাদা আলাদা ডাটা থাকলে হ্যাঁ সেক্ষেত্রে সেম, বিভিন্নবার কল করা যাবে। হ্যাঁ সেম ফাংশনটা আমি ইউজ করতে পারবো। রেসপন্স সিস্টেম একই থাকবে। বুঝছি নাকি বুঝি নাই? হ্যাঁ বুঝতে পারছি, মানে চেঞ্জ হবে আর কি বারবার জিনিসটা। বারবার চেঞ্জ হবে। এখন আমার প্রশ্ন হলো এই ফাংশনটাকে রিইউজেবল নাকি রিইউজেবল না? রিইউজেবল মানে কি? হ্যাঁ, ব্যবহার করা যাবে। মানে একই জিনিস আমি একাধিকবার ইউজ করতে পারি। আচ্ছা, তার মানে এবার দেখেন, তাহলে এবার যদি আমি আমার এখান থেকে কনসোল লক রেসটা করি, আবারও বলতেছি ভাই এই সেম প্রজেক্ট ভাই অনেক দিন সময় লাগবে আমার এইটাই কমপ্লিট করতে, বাট লাগুক, বাট এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাক। হ্যাঁ, এবার দেখেন কি ঘটনা ঘটলো। রেসপন্স ডট ওয়েট, এখানে প্রমিস কেন দিল সে? প্রমিস পেন্ডিং কেন আসতেছে? ফুলফিলড হয়ে গেছে, ডাটা কেন পাইলাম না? ও আচ্ছা, এটা তো অ্যাসিং ফাংশন, আর অ্যাসিং ফাংশন থেকে ডাটা পাইতে হলে এখানে কি ইউজ করতে হবে? ওয়েট, অ্যাওট ইউজ করতে হবে। আর এখানে যদি আমি অ্যাওট ইউজ করি তাহলে তো ভাই আপনি async লিখছেন। ম্যাসিং লিখছে। এটা তো তাহলে টপ লেভেলে হয়ে যায়। আমি এখান থেকে ডাটা বের করতে চাচ্ছি। দেখেন এইখানে একটা প্রবলেম আমি যেটা পাচ্ছি, দেখেন এই প্রবলেমটা কিভাবে সলভ করি। এখানে যদি দিই তাহলে এটা টপ লেভেলে অ্যাওয়েট হয়ে যাচ্ছে, আমার এখানে আমি অ্যাওয়েট ইউজ করতে পারতেছি না। প্রবলেম বুঝেন ভাই, ওই যে আপনারা প্রবলেম সলভিং বলেন, এই যে এখন যেটা বললাম এটাও একটা প্রবলেম সলভিং। এখানে মেইন সমস্যা হচ্ছে আমি যেহেতু এখানে এই জায়গাটায় এই ফাংশন ডেফিনেশনটা বা স্টেটমেন্টটা এটা একটা অ্যাসিং ফাংশন, তার মানে এখানে অ্যাওয়েট ছাড়া এখান থেকে রেজাল্ট পাওয়া পসিবল না।
কেন পসিবল না? কারণ আমি যখন অ্যাওয়েট দিয়ে দিছি ও আমাকে ধুম করে একটা প্রমিসের আউটপুট দেখা দিয়েছে পেন্ডিং, বাট ভেতরে ঢুকলে ফুলফিলড। এখন এই প্রবলেমটা যদি আমি সলভ করতে চাই তাহলে আমার এই জায়গাটায় অ্যাসিঙ্ক আমার দেওয়া যাবে না। মানে এটা অনেকভাবে সলভ করা যায়, আমি একটা ওয়ে ইনস্ট্যান্ট মাথায় আসছে, এখানে দেওয়া যাবে না। এখন এখানে যদি অ্যাসিঙ্ক দেওয়া না যায় এই জায়গাটায়, তাহলে আমি ভিতরে অ্যাওয়েট ইউজ করতে পারতেছি না, এটা একটা প্রবলেম। এবার যদি কল করি আমাকে ইরোর দিবে, দিছে, সেটা সমস্যা নেই, এইটার কারণে ইরোর দিছে। তার মানে ভেতরে আমি এই জায়গাটায় আমি যদি এইটা যদি করি, দেখেন এইখানে দেখেন একটা প্রবলেম। প্রবলেম কি? আপনি যদি এটাকে অ্যাসিঙ্ক অ্যাওয়েটে কনভার্ট না করেন তাহলে আপনি এটাকে কি করতে পারেন, এখান থেকে দেন ক্যাশ ইউজ করতে পারেন। ঠিক আছে, দেন ক্যাশ ইউজ করে করা যেতে পারে। আচ্ছা একটা মিনিট, আমার একটা ফোন আসছে। আচ্ছা ভাইরা এখানে বলেন এই প্রবলেম এখন কিভাবে সলভ করবো, আপনাদের মাথা থেকে নিয়ে আসেন। শোনা যাচ্ছে কথা? ভাইয়া অ্যাওয়েট তো মনে হয় অ্যাওয়েট ইউজ করলে তো যে অ্যাসিঙ্ক ইউজ করা লাগবে। আমাকে প্রবলেমে সলভ বলেন, আমি কিভাবে প্রবলেম সলভ করতে পারি, এই একটা প্রবলেমে পড়লাম। হ্যাঁ, ওই মডিউল আকারে করতে পারি, তাহলে অ্যাওয়েট ইউজ করতে পারবো। মডিউল আকারে যদি করি তাহলে আমার নিচের কোড কিন্তু আবার এক্সিকিউট হবে না, ওখানে দাঁড়ায় থাকবে না, ডাটা ফেস না হওয়া পর্যন্ত নিচে কম্পাইলার যাবেই না। আর কোনো সলিউশন? বলেন, আপনাদের ব্রেন থেকে যা আসে বলেন ভাই, সলিউশন তো বের করতে হবে। ফাংশনটাকে ভেরিয়েবলে স্টোর রেখেও সেখানে কি ফাংশন? ওই যে ডাটাফেস ফাংশনটাকে, হ্যাঁ, ওটাকে ভেরিয়েবলে নিয়ে নিলাম, দিয়ে ওখানে অ্যাসিঙ্ক ইউজ করলাম, আর ডাটাফেস সেটা একই কথা, এখানে ভেরিয়েবলে রাখা না রাখা কি হলো? একই জিনিস। আর কোনো সলিউশন? ওটা আমি অ্যাকসেপ্ট করলাম না সলিউশন, অন্য কোনো সলিউশন? ভাই ভিতরে কি আমরা অ্যাসিং ফাংশন আলাদা করে লিখতে পারি ডাটাবেসের ভিতরে? দ্যাটস দ্য গুড পয়েন্ট, এটা করা যেতে পারে এবং সেই ফাংশনটা কল দিয়ে দিতে পারি। পসিবল? বুঝছেন ওনার কথা? উনি চাচ্ছে এটার ভেতরে আমি আরেকটা অ্যাসিং ফাংশন লিখবো, সেই ফাংশনটার ভিতরে কল দিয়ে দেবো। বুঝছেন নাকি বোঝেন নাই বাকিরা? ভাই কথা বলেন ভাই, চুপ করে বসে থাকলে হয় না। যদি লজিক অনুযায়ী কাজ করে তাহলে ঠিক আছে। জি বললাম অ্যাসিঙ্ক যেটা পরে ভিতরে দিতে চাইতেছেন, যদি লজিক অনুযায়ী ওটা মানে হ্যাঁ, function call লজিক হয়, করা তাহলে যাবে। ঠিক আছে। আমি এখানে একটা নতুন করে দিলাম ওইটাই বললাম। কনস্ট্যান্ট। এখানে এই কমপ্লেক্সিটি নেই যে একদম সহজ সলিউশন, এখানে ওই যে দেন ক্যাশ ইউজ করা হলে মডিউল ফাইল না হলে কাজ করবে না। এখন কথা হচ্ছে এই যে ডাটা ফেসের ক্ষেত্রে এই জায়গাটায় আপনারা একটু খেয়াল করেন, যদি আপাতত একটু কাজ করায় আসি, আপাতত কাজ করানোর জন্য এটা একটা সহজ উপায় আছে, কিন্তু বাস্তবে এরকম হবে না। এখানে টাইপটা যদি আমি করে দিই মডিউল, তাহলে ওখানে আমার টপ লেভেল অ্যাওয়েট গুলো কাজ করবে। ঠিক আছে, বাট এই সলিউশন আমি যাইতে চাচ্ছিলাম না প্রথম থেকেই, বাট আপাতত বোঝানোর জন্য আমি এটা এখানে করতেছি। ঠিক আছে, এখন এই প্রবলেমের ক্ষেত্রে কোনো কারণে ইউআরএল যদি ভুল হয় তখন আমি একটা ইরর খাচ্ছি। আপনি যে ফাংশনালিটিটা বানাইছেন এটা পারফেক্টলি ফাইন, কাজ করতেছে, কিন্তু আপনি যে ইউআরএলটা পাঠাচ্ছেন এই ইউআরএল যদি কখনো ভুল ইউআরএল হয় তখন আপনার পুরো কোড বেজে ইরর মারতেছে। এটা একটা প্রবলেম। এখন এই প্রবলেম কিভাবে সলভ করা যায় বলেন? আগে প্রবলেম বুঝছেন? আগে কি প্রবলেম বুঝছেন ভাই? প্রবলেমটা কি বুঝছেন এখানে? ভুল হলে ইউআরএল ঠিক করা লাগবে। মানে কোনো কারণে বা এই ব্যক্তি যদি কোনো ইউআরএল নাও পাঠায় তাও আমার ইরর মারতেছে। এই যে ইরর যেন ঠেকাতে পারে এটার জন্য আমি যে ফাংশনটা লিখছি এই ফাংশনটার ভিতরে আমার ইরর হ্যান্ডেল করতে হবে, ট্রাই কেস ইউজ করতে হবে। অন্যরা কি ভাই ভিজুয়ালাইজ করতে পারছেন ভাই স্টেপ বাই স্টেপ কি করতেছি?
জি ভাই। আমি নিজে এই সমস্যা এই এসিঙ্ক আর অ্যাওয়েটটা আমার একটু দেখা হয়নি, ঠিক আছে, একটু বুঝাই দিবেন। তার মানে আমার এখানে প্রপার ইরর হ্যান্ডেল নাই। ভাই একটু এসিঙ্ক আর অ্যাওয়েটটা একটু হালকা বলে দিবেন। ঠিক আছে, তাহলে এখানে ইরর হ্যান্ডেলের জন্য আমি ট্রাই ক্যাচ ইউজ করতে পারি। ট্রাই ক্যাচ, Catch. এই ডাটাগুলো এখানে হবে, এখানে হবে, এইটা মানে এই কোড বেজে ট্রাই এর ভিতরে যদি কোনো কোড ইরর হয় তাহলে কম্পাইলার ক্যাচে আসবে, তখন এখান থেকে রিটার্ন হবে ইরর অবজেক্টটা, ইরর ডট মেসেজ। মেসেজ এখন যদি আমি কোডটাকে রান করি তাহলে সামহাউ, আচ্ছা এই ইররটা আসতেছে ক্লায়েন্ট আনডিফাইন, এখান থেকে আসছে এই ইউআরএল এখানে আসতেছে না, তার মানে সামহাউ আমার এখানে আরেকটা জিনিস চেক পয়েন্ট বসাইতে হবে। সরি, এখানে আমি আগেরবার যেটা করছিলাম, এখানে আমার ইউআরএলটা নেই, ইউআরএলটা পাতাই, ইউআরএলটা সঠিক দিছি, ডাটা আসছে, ইউআরএলটা ভুল দিই, ডাটা আসে নাই। ঠিক আছে, ইউআরএল এখানে ভুল, তার মানে ক্যাচ ব্লকে জেসন ডট 13 নাম্বার লাইন, আমার এটা এক্সিকিউট হচ্ছে কিনা এটা দেখতে হবে। আমার ওই লাইন হ্যান্ডেল হচ্ছে না, আমার এই লাইনে আসতেছেই না। বুঝছেন, স্টেপ বাই স্টেপ প্রবলেম ধরেন, কি প্রবলেম করতেছি, কিভাবে করতেছেন, তার মানে এই ইরর ব্লকে আসতেছেই না। বুঝছেন কাহিনী? তার মানে আমি এখানে ইরর দিই, এখানে প্রথম কথা হচ্ছে এইখানে আমার কি আসে, আমরা এইটা একটু চেক করি, রেসপন্স, এই জায়গাটা রেসপন্স, এটা খেয়াল করি, এখানে একটা রেসপন্স আসতেছে। আচ্ছা, আজকে ছোট্ট করে একটা ট্রিক দেখাই দিই, সেটা হচ্ছে যদি কখনো আপনার কোড বেসকে দাঁড় করাতে হয় তাহলে এখানে ডিবাগার লিখবেন। কি লিখবেন? ডি বা গার। এই লাইনটা যেখানে থাকবে কম্পাইলার ওইখানে এসে আর নিচে যাবে না। ঠিক আছে, আমি এটা দিলাম, নাম করে ডিবাগার মোডে ধরে ফেলছে। এখন এটাকে আমার একটু বড় করতে হবে, বড় করে আমি চেক পয়েন্টে যাব, এখানে ঘটনাটা কি করতেছে, এইখানটায় সে বলতেছে রেসপন্সে এখানে প্রবলেম, এখানে আমি রেসপন্সে গেলাম, রেসপন্সের ভিতরে এই জায়গায় দেখেন ওকে ফলস, এই জায়গাটা ওকে ফলস। আচ্ছা, এটা যদি আপনাদের কাছে কমপ্লেক্স মনে হয়, বাট আমার এইটাতে ফ্যামিলিয়ার বেশি, আমি এখান থেকে ডিবাগারটা তুলে দিলাম। আপনি কি কনসোল দিয়েই চেক করেন, কনসোলটা ওপেন করলাম, কনসোলটা ওপেন করলাম, আবার রিলোড মারলাম, এখান থেকে রেসপন্সে গেলাম, রেসপন্সটাকে এখান থেকে রেসপন্স ডট ওকে, এটা একটা প্রপার্টি ফলস, আমি এই জায়গা থেকে ফুটস, এবার কি সঠিক ইউআরএল নাকি ভুল ইউআরএল? সঠিক, সঠিক ইউআরএল। সঠিক, রাইট। এবার যদি দিই তখন আমি রেসপন্সে গেলাম, এখানে ওকেটা কি ট্রু, ট্রু, ট্রু। তার মানে এইটার উপরে আমি লজিক লাগাইতে পারি, যদি ইউআরএল থেকে কোনো প্রবলেম হয়, ইউআরএল থেকে যদি কোনো প্রবলেম হয়, যে এইটা যদি ট্রু হয়, এই ওকে রেসপন্সের ওকে যদি ট্রু হয়, তাহলে আমি বুঝবো সাকসেসফুলি আমার এই কোডের ডাটা ফেস হয়েছে, আর যদি এটা যদি ফলস হয় তাহলে বুঝতে হবে এই ডাটা ফেসিং এর প্রবলেম আছে। ওকে, এখন এটা ইমপ্লিমেন্ট করব, তাহলে এই জায়গাটায় আমরা এখানে একটা ছোট্ট একটা লজিক বসাবো, রেসপন্স, এই প্রপার্টির নাম কি, এটা কি মেথড নাকি প্রপার্টি? প্রপার্টি, কার ভিতরে আছে? প্রপার্টি, রেসপন্সের মধ্যে, রেসপন্সের মধ্যে। তার মানে ডট ওকে, এইটা যদি ট্রু হয় তাহলে আমার কি হবে, এটা যদি ট্রু হয় তাহলে আমার কি হবে, আমার কি ডাটা সাকসেসফুলি ফেস হইছে? আচ্ছা, ডাটা যদি ফেচ হয় সাকসেসফুলি তাহলে তো আমি জেসনে কনভার্ট করব নাকি করব না? করব। আর যদি রেসপন্সের ওই ওকেটাই যদি ফলস হয় তাহলে কি আমার এই কোড ভ্যালিড নাকি ইনভ্যালিড? ইনভ্যালিড। মানে আমি তো ডাটাই আসে না, তাহলে ওই জেসনে কেমনে কনভার্ট করব ভাই? এবার এইখানটায় খেয়াল করেন তো, যদি এখানে নট লাগাই তাহলে কি হলো? ডাটা যদি ফলস আসে,
ডাটা যদি দরকার ফলস তো। হয় তাহলে আমি এখান থেকে একটা ইরর থ্রো করব। থ্রো নিউ ইরর। এই নিউ ইরর একটা জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন মেথড বলতে পারেন, কনস্ট্রাক্টর ফাংশন, যেটার মাধ্যমে আপনি আপনার কোডের ভিতরে ইরর থ্রো করতে পারেন। এখানে একটা অবজেক্ট আকারে আপনি ডাটা পাঠাই দিচ্ছেন, মনে করেন মেসেজ প্রপার্টির ভিতরে পাঠাই দিচ্ছেন যে এখানে কি তারা কোনো রেসপন্সে কোনো কিছু বলেছে, কোনো প্রবলেমের কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ দেয় নাই, তাহলে আমি এখান থেকে আমি আমার মতো করে একটা ইরর পাঠাই দিলাম, ডাটা ফেচিং ইরর। আর যদি কখনো আপনি থ্রো করেন, একটু মনে রাখবেন, ইরর যদি থ্রো করেন, থ্রো করলে এই কম্পাইলার আর নিচে যাবে না, ঠিক আছে, রিটার্নের মতো এরকম ভাবে চিন্তা রাখেন, ঠিক আছে। এখান থেকে আর যদি ইরর থ্রো করে দেন তাহলে এখান থেকে ইমিডিয়েট যে ক্যাশ ব্লক আছে সেই ক্যাশ ব্লকে চলে যাবে। এখন দেখেন আমি যদি এবার ইউআরএলটাকে ভুলভাল ইউআরএল দিই, দেখি আমার এতক্ষণ পর্যন্ত যে লজিক ইমপ্লিমেন্ট করছে আমি জানি না কাজ করবে কিনা, বাট এখানে যাই, দিস ইজ ইরর অবজেক্ট 19 নম্বর লাইন ডাটা ফেচিং প্রবলেম, ইরর অবজেক্ট 12 নম্বর লাইন থেকে প্রিন্ট হচ্ছে, এই লাইন থেকে প্রিন্ট হচ্ছে, তার মানে প্রবলেম এখানে আমার আসছে, এখানে আসছে এইটা ইরর ডট রেসপন্স ফুড ইউআরএল 3 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনের এখানে আমার রেসপন্স ডট ওকে প্রবলেম গেল। এবার যদি আমার এটা কনসোল হচ্ছে বুঝলাম, এখান থেকে আমি রিটার্ন করে দিচ্ছি এইটা ডাটা অবজেক্ট ইরর, এই জায়গাটা আসতেছে এই ইউআরএল গেট ইউআরএল এর প্রবলেম, বাট আমি আমার এখান থেকে মেসেজ কি আসতেছে, ডাটা অবজেক্ট ইরর থ্রো করলাম, এটা কি রিয়েল অবজেক্ট হয়েছে, এটা হচ্ছে একটা সমস্যা। আচ্ছা এখান থেকে আমার ডাটা অবজেক্ট থ্রো, এখান থেকে console.log error, এটা তো আমি এখানে অবজেক্ট পাঠাচ্ছিলাম, সে আসলে কি দিচ্ছে অবজেক্ট। আচ্ছা এখান থেকে ডাটা রিটার্ন না করি, আনডিফাইন্ড অবজেক্ট, তাহলে console.message এটা যদি চেক করি, তার মানে এখান থেকে আমার সামহাউ যাচ্ছে না, থ্রো ইরর, এখান থেকে যদি আমি হার্ড কোডেড কোনো কিছু পাঠাই তাহলে কি যাচ্ছে কিনা, এফএফএফ আসছে, error that data face error FFF, FFF is not defined, error object কে এখানে প্রিন্ট করছি, get fetch URL কল এখানেই সেই ইউআরএল ফেচ করতেছে। আপনারা কি বুঝতেছেন কি করতে চাচ্ছি আমি? মেসেজটা প্রিন্ট করতে যাচ্ছেন, মেসেজ প্রিন্ট করতে যাচ্ছি প্লাস সেম কোড বেসটাকে আমি একদম পুরোপুরি এমন ভাবে রেডি করতে চাচ্ছি যেন আমার এই সেম জিনিসটা বারবার ইউজ করতে পারি, ঠিক আছে। কোড করা মানে এই না যে ধুমায়ে করে গেলাম, ঠিক আছে, প্রত্যেকটা স্টেপের লজিক আপনার ভালো করে বুঝতে হবে। আচ্ছা এখানে গেল ইরর ফেচ, এখান থেকে আমার ইরর থ্রো ডাটা ফেচিং এর গেল। আচ্ছা যাই হোক, আমি আপাতত এটা একটু পরে আমি করে ফেলবানি, আমি এখান থেকে আমার সঠিক ইউআরএলটা দিই, সঠিক ইউআরএলটা দিয়ে এটা আমি অন্য একটা টাইমে বসে আমি নিজে ঠিক করে তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে যদি ফুডস দিই আমার ডাটা পাচ্ছে কিনা আগে সেটা দেখে। আচ্ছা
ইরর প্রবলেমের কোডটা আমি একটু পরে নিজে বসে সলভ করে আপনাদের দেখাই দেব। এবার দেখেন এটা আমি করতে পারছি এই কাজটা। এখন এই কোড বেসটা আমি আমার যে প্রজেক্ট আছে এখানে আমি রাখবো না। এই কোড বেসটা আমি এখানে রাখবো না, এটা অন্য কোথাও রাখবো এবং সেখান থেকে ইউজ করব। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? মানে অন্য একটা ফাইলে লিখে অন্য এখানে একটা import ফাইলে এনে করবেন? এখানে কাজ করব। হ্যাঁ, কি করতে পারি বলেন? বুঝছেন সেকেন্ড প্রবলেম? এই ফাইলটা এখানে রাখা যাবে না, অন্য কোথাও রাখতে হবে, সেখান থেকে না ইউজ করব। আর এরর হ্যান্ডলিংটা আমি একটু পরে আমি অফলাইনে বসে দেখতেছি কি করব। ইম্পোর্ট ইম্পোর্ট কেন করব? আমাকে বলেন যে এইটা আমি অন্য জায়গায় সরাই নিব, কি করতে হবে? নতুন ফাইল ফাইল লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করতে পারি, এটাকে আমি একটা ফোল্ডার নিতে পারি, এটার নাম দিলাম API সার্ভিস। API সার্ভিস, ঠিক আছে? এই API সার্ভিসের ভিতরে আমি মানে এখানে এই সমস্ত API গুলো এখানে পিন পয়েন্ট আকারে বলা থাকবে, ঠিক আছে? এবার এই API সার্ভিস এটার ভিতর থেকে আমি প্রজেক্ট আমি নিজে ইচ্ছাকৃতভাবে কমপ্লেক্স বানাচ্ছি আপনাদের। এখান থেকে আমি আরেকটা ফোল্ডার নিতে পারি, যে এগুলো তো প্রোডাক্ট। আমাদের একটা ওয়েবসাইটে ভালোভাবে চিন্তা করেন, ডাটা ফেচ করা শুধু কি এই প্রোডাক্টে হবে নাকি অন্য কোথাও জায়গায় ডাটা ফেচ হতে পারে? চিন্তা করে বলবেন, একদম থিঙ্কিং দিয়ে। একদম শুরু থেকেই আমি আবারও বলতেছি, আপনারা যেহেতু কোডিং শিখতেছেন, শুরু থেকে এই থিঙ্কিং প্রসেসগুলো বাড়াতে হবে। আমি আরো সহজ করে দিই, এই ডাটা যে ফেচ করাটা, এই ডাটা ফেচ করাটা কি শুধুই প্রোডাক্ট কেন্দ্রিক, নাকি এই ওয়েবসাইটটাকে একটু বড় আকারে চিন্তা করেন, এখানে লগ ইন রেজিস্ট্রেশনের সিস্টেম থাকবে, ইউজার তার প্রোফাইল ম্যানেজ করতে পারবে, সেখানেও কি তার ডাটা ফেচ করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে ভাইয়া। তার মানে ডাটা ফেচ কি শুধু প্রোডাক্ট কেন্দ্রিক হবে নাকি অন্য কেন্দ্রিকও হতে পারে? অন্য কেন্দ্রিক হতে পারে। বাকিরা কি বুঝছেন ভাই কথাটা? জি ভাই। কারণ আমার ডাটা ফেচ শুধুমাত্র এই একটা প্রোডাক্ট না, এখানে মনে করেন যে প্রোফাইল আছে, এখানে ক্লিক করে এই যে তার প্রোফাইলে ঢুকলেও তো ডাটা আসবে, কার্ড আছে, কার্ডে ক্লিক করলে ডাটা আসবে, উইশ লিস্ট আছে, উইশ লিস্টে ক্লিক করলে ডাটা আসবে। তার মানে ডাটা তো সব আসবে ব্যাকএন্ড থেকে। তার মানে কি এখানে কি হতে পারে, এই যে এখানে হচ্ছে আমার প্রোডাক্ট, তার মানে এই ডাটা ফেসটা কোন কেন্দ্রিক? প্রোডাক্ট কেন্দ্রিক ডাটা ফেস। এখানে যদি আমি প্রোফাইল পেজে যাই তাহলে ডাটা ফেসটা কোন কেন্দ্রিক হবে বলেন? ফাইল কেন্দ্রিক। প্রোফাইল কেন্দ্রিক। যদি কার্ডে Profile ঢুকি, কেন্দ্রিক। যদি কার্ডে ঢুকি তাহলে ডাটা ফেসটা কোন কেন্দ্রিক হবে? কার্ড কেন্দ্রিক। উইশ লিস্টে গেলে কি হবে? উইশ লিস্ট কেন্দ্রিক। তার মানে আমার একটা ওয়েবসাইটে শুধুমাত্র একটা জায়গা থেকে ডাটা ফেস হয় না, বিভিন্ন জায়গা থেকে হতে পারে। তার মানে আমি এই চিন্তাটা করে আমি এপিআই সার্ভিসের ভিতরে আমি একটা ফোল্ডার বানালাম, মনে করেন প্রোডাক্ট। তার মানে এখানে আমার প্রোডাক্ট কেন্দ্রিক ডাটা ফেস হবে। এবার আমার আরো হতে পারে কার্ট কেন্দ্রিক ডাটা ফেস হতে পারে। এবার প্রোডাক্ট কেন্দ্রিকের ভেতরে গিয়ে আমার এই যে ফেচের যে বিষয়টা, এটা এইটারে কাট করলাম, এটার কাট করে এইটার ভেতরে আমি একটা এটার একটা নাম দিতে পারি। আমি কি দিতে পারি? ফুড রিলেটেড, যেহেতু ফুড দিতে পারি, বাট অন্য কোনো একটা জিনিস আমি করতে পারি কিনা। ফুড, এটার নাম কি প্রোফাইল দিব? আচ্ছা, আপনারা প্রোডাক্ট ডট জেএস, এখানে আমি এই কোডটাকে রাখলাম এবং এই ডাটা ফেসটার নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট ফেচ। তাহলে এইটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করে দেব। এখন চিন্তা করেন প্রোডাক্ট ফেচ এখানে আরো কি কি হতে পারে। আমরা এপিআই থেকে ডাটা যখন নিব তখন কি ডাটা রিড করতে পারি, ডাটা কি ডিলিট করতে পারি এপিআই থেকে? চিন্তা করে বলুন।
API তে শুধু তো পড়তেই পারি। এপিআই থেকে মানে এপিআই দিয়ে কি আর করা ডাটা যাবে? এপিআই দিয়ে কি ডাটা ডিলিট করতে পারি? মানে এপিআই দেবে যে আমরা যে ডাটা ফেস কল দিই, যে ফেস দিয়ে, মানে সোজা কথা বলতে চাচ্ছি, আমার তো ডাটাবেজে কি শুধু ডাটা রিড করা হয় নাকি ডাটাবেজে ইনসার্টও করা যায়? ইনসার্টও করা আছে। ইনসার্টও করা যায়। ডাটা কি ডিলিট করা যায় ডাটাবেজে? জি ভাইয়া। অবশ্যই করা যায়। মডিফাই করা যায় কিন্তু। আপডেট করা যায়, ডিলিট করা যায়, যায় না? এগুলোর জন্য যায়, স্পেশালি তো মেথড আছে, যা ভাইয়া। এগুলোর জন্য মেথড আছে না? ডিলিট করার ভাইয়া। জন্য কোন মেথড? এইচটিটিপি, ওটাকে বলে এইচটিটিপি ভার্বস। কি ভার্ব? ডিলিট। গেট করার জন্য কি? ডিলেট। রিড করার জন্য হচ্ছে গেট। আপডেট করার জন্য কি? পুট অথবা প্যাচ। এগুলোকে শেখাই নাই ভাই, কি বলেন? জি ঠিক জি আছে। ভাইয়া ঠিক আছে। তার মানে থিঙ্কিং প্রসেসটা এরকম যেন হয়, এই প্রোডাক্টে শুধু কি ডাটা গেট হবে, নাকি এই প্রোডাক্ট থেকে ডাটা ডিলিটও হইতে পারে? রিমুভও হবে। রিমুভ কেন এই কথাটা বললাম? তার মানে আমার এখানে যে কোডগুলো লিখবো, এই যে ফেচ করার যে বিষয়টা, কোনো এই ফেজটা তো রিড করার ফেজ, এরপরে আরেকটা ফেজ হতে পারে যে প্রোডাক্ট ডিলিট করার রিকোয়েস্ট, আরেকটা হতে পারে যে প্রোডাক্ট আপডেট করার রিকোয়েস্ট। এখন তার মানে কি এই ফাইল থেকে কি একটা ফাংশন এক্সপোর্ট হওয়া উচিত, মানে হবে, নাকি ভবিষ্যতে আরো হতে পারে, মানে একের অধিক হতে পারে? আরো একাধিক। তার মানে আমি যেহেতু একাধিক হবে, এই চিন্তা থেকে আমি এখান থেকে ফাংশনটাকে এক্সপোর্ট নট ডিফল্ট করব না, এরকম করে দেব। তার মানে এরপরে যদি আমার এরকম আরেকটা ফাংশন আসে, মনে করেন এরকম, যেটা হচ্ছে প্রোডাক্ট, এই মেথডটাকে মনে করেন আপনাকে, এটাকে আমি আরো স্পষ্ট করে দিই, এটাকে, এই ফাংশনটা দেখে আরো মিনিংফুল করি, যে গেট প্রোডাক্ট ফেচের দরকার নাই, গেট প্রোডাক্ট মানেই হচ্ছে ডাটা ফেচ হবে, গেট মানে আমার ডাটাটা পাবো, প্রোডাক্ট, তার মানে গেট প্রোডাক্ট। গেট প্রোডাক্ট বলতে আমি এখন কি মিন করতেছি বলেন? ডাটাটা পাবো। এখন ডাটাটা পাবো, তার মানে কি গেট প্রোডাক্টের শব্দটার ভেতরেই কি এরকম ফিল হয় যে গেট প্রোডাক্ট মানে ডাটা পাবো এপিআই থেকে, ভিতরে একটা ফেচ কল হবে? অবশ্যই। তার মানে এখানে ফেচ শব্দ লেখার মিনিংই প্রয়োজন নাই, গেট প্রোডাক্ট মানেই ওর ভিতরে যে ফেচ কল হবে, এটা তো ইজিলি বুঝি। জি ভাইয়া। তার মানে আমার এটাকে আরো মিনিংফুল হলো। তার মানে এটা হতে পারে গেট প্রোডাক্ট। এখানে তাহলে আরেকটা হতে পারে, এটা গেট না করে এটা হতে পারে ডিলিট প্রোডাক্ট, হইতে পারে না? হইতে জি ভাইয়া। তারপরে এরপরে একটা কি হতে পারে? আপডেট প্রোডাক্ট। তার মানে এখানে একাধিক জিনিসপত্র হতে পারে। এই কনসেপ্টের ভিত্তিতে আমি এখান থেকে কয়টা ফাংশন, এখান থেকে আমি দুইটাকে এক্সপোর্ট করব। এটা করলাম ডিলিট, এটা করলাম আপডেট। আপাতত ডিলিটের কোনো কাজই নাই এখানে, এটা জাস্ট এমনি বোঝানোর জন্য লিখে রাখছি। এইটার একটা শর্টকাট রূপ আছে, এটা কিভাবে করতে পারি শর্টকাটটা বলেন? এক্সপোর্ট করার শর্টকাটটা কি? ডিফল্ট বাদেও এই লাইনটাকে শর্টকাট করবে, এই লাইনটা। বলেন ভাই, না বললেও বলতে হবে, সময় নষ্ট করা যাবে না। আপনি করে দেন। তার মানে এই জায়গাটা আমি সরাসরি এক্সপোর্ট লিখতে পারি। তার মানে এরকম করে না লিখে প্রত্যেকটা ফাংশনে এক্সপোর্ট লিখে দিতে পারি। এবার তাহলে আমি এই জায়গাটায় আমার এখন ফাংশনের নাম কি? গেট প্রোডাক্ট। গেট প্রোডাক্ট। এবার গেট প্রোডাক্টের ভেতরে আমি এখান থেকে এইটাকে কল করব। তার মানে আমি যদি এটাকে কল করি, তার মানে গেট প্রোডাক্ট আমি এখানে দিব। এখন এইটা তো এখানে এই ফাংশন বডি তো এখানে নাই, তাহলে সেই বডিকে কি করতে হবে? ইম্পোর্ট। তার মানে কন্ট্রোল স্পেস দিলে আমার এখানে সাজেশন দেয়, আর এটার মাথায় অবশ্যই .js লিখে দিতে হবে। এটা সবার কি দিবে? না, আপনাদের ওই যে এক্সটেনশন প্যাক ইনস্টল করতে বলছিলাম মনে আছে, ওইটার ভিতরে দেখবেন পাথ ইন্টেলিজেন্স নামক একটা এক্সটেনশন আছে, ওইটার কারণে দেয়। এখন সাকসেসফুলি কাজ করতেছে।
এইটুকুকে বুঝছি, এটাকে আরো রিউজেবল করব ভাই। মূল কোড বেজে যাওয়ার এখনো বহু দেরি, ঠিক আছে? মূল কোড বেজে যাওয়ার এই এখনো সপ্তাহে বহু দেরি। লাগবে। আপনাদের স্বপ্ন একদম ক্লিক করব ধুমায় ধুমায় হয়ে যাবে ভাই, না ভাই, এত সহজ না। এর আগে বহুত কাজ কাঠ খড় পোড়ায় আসতে হবে তারপরে। আর একবার যদি এই স্ট্রাকচার গুলো বুঝে যান না ভাই, এতটাই ভালো লেগে যাবে, আপনি আননেসেসারি কোড বেস দেখলেই কারো কোডারের আপনার মেজাজ গরম হয়ে যাবে। ঠিক আছে, এটা কি বুঝছেন? জি ভাই। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এবার আরেকটা কনসেপ্ট শেখেন। এই নামটা আর এই নামটা একই না? একই। একইবার দুটো ফাইল আর ফোল্ডার। একটা ফাইল এবং একটা ফোল্ডার। ফোল্ডার। তার মানে আমি যখন ইম্পোর্ট করতেছি তখন এই প্রোডাক্ট শব্দটা কয়বার লেখা লাগতেছে? দুইবার। যদি কোনো ফোল্ডারের ভেতরে ইন্ডেক্স নামক কোনো ফাইল থাকে, কি ফাইল? ইন্ডেক্স। ইন্ডেক্স। এটা হার্ড কোডেড। ইন্ডেক্স যদি থাকে তার মানে বাই ডিফল্ট এখানে, আচ্ছা এখানে হচ্ছে এটা সরাসরি এখানে চলে যাবে প্রোডাক্ট। দেখেন এখানে কাজ করে কিনা। জাভাস্ক্রিপ্ট মডিউল, যেহেতু এটা মডিউল সেহেতু আমাকে ইন্ডেক্স লিখতেই হবে। এটা রিঅ্যাক্ট হলে দেখাতে পারতাম, ঠিক আছে? বাট আচ্ছা জি। এটা রিঅ্যাক্ট হলে দেখাতে পারতাম, কারণ এখানে রিঅ্যাক্টের ক্ষেত্রে এই লাস্টে এক্সটেনশন না দিলেও কাজ করতো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা আপনি প্রোডাক্টের ভিতরে ইন্ডেক্স লিখে রাখেন, অথবা আপনি আগের মতো করে করতে পারেন। প্রোডাক্ট এখানে থাকলো আর এখানে ইম্পোর্ট করার সময় প্রোডাক্ট, ঠিক আছে? দুটোই পারফেক্ট, কোনো সমস্যা নেই এক্ষেত্রে, ইজিলি আমরা করে ফেলতে পারছি। এবার এই জায়গাটায় আরেকটা জিনিস করব। এখনো তো ভাই কোডের ভিতরে যাই নাই, তার আগে কত কিছু করে ফেলছি। আর ইউজেবল করবো না, মাথা গরম হয়ে যাবে না, এই পর্যন্ত থাক, ঠিক আছে? এই কার্ডের ভিতরে এরপরে যদি আমি কার্ড রিলেটেড কোনো ফেচ করতে চাই তাহলে সেই ফাংশনালিটি কোথায় লিখবো? কার্ড ফোল্ডারে। তার মানে আমরা এই পর্যন্ত করলাম। নেক্সট দিন আমরা হচ্ছে এই প্রোডাক্টটাকে এখানে শো করানোর ব্যবস্থা করব, ঠিক আছে? আর এই যে জিনিসটা বললাম এটা একটু ভালো করে দেখবেন আপনারা, ঠিক আছে? এই রিউজেবিলিটির বিষয়টা, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাক। আর আমি দেখি ওইখানে দেখি এই 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 প্রবলেমটা আমি একটু দেখি এখন নিজে নিজে সলভ করার ট্রাই করি, তারপরে কালকে বুঝাই